গুড মর্নিং ফ্রম মঙ্গন। আর এবার নিচে নামার পালা। গাড়িটা স্টার্টটা বারবার বন্ধ হয়ে আছে। কালকে মঙ্গনের ফুয়েল পাম্পে যখন ফিল করছিলাম তখন ট্যাঙ্কটাকে ছাপিয়ে ওরা ফেলে দিয়েছিল, তার ফলে গাড়িটা স্টার্টটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে। অ্যান্ড দিস আ বিউটিফুল হোমস্টে, বিউটিফুল লোকেশন অ্যান্ড বিউটিফুল টেম্পারেচার। আজকে দেখাচ্ছে 18 ডিগ্রি সেন্টিগ্রেড এখানে। আর ভাই নিচে নামতে গিয়ে মনটা খুব খারাপ লাগছে, তার কারণ হচ্ছে নিচে গিয়ে যে কি পাবো, হিট ওয়েভ। তো এই কটা দিন বেশ ভালোই গেল। একটা জিনিস আমি বলে দিই, কালকে আমি ওটা মিস করে গেছিলাম। যেটা আমি বলছিলাম যে কালকে লাচুং থেকে ফেরার সময় চেকপোস্টটা দুটোর মধ্যে ক্রস করতে হবে, তা না, আমি টুং চেকপোস্ট যেখানে পারমিট দেখিয়ে ঢুকতে হয়, এইখান থেকে বেরোনোর পর ডংজুর ওখানে যে পারমিট দেখানো হয়, তারপর আবার টুঙে থেকে পারমিট দেখিয়ে তারপর যেতে হয়, সেখান থেকে আবার লাচুংটা ভাগ হচ্ছে। তো টুঙে জিজ্ঞেস করেছিলাম ফেরার সময় যে নিচে আনে কা কোই টাইমে ক্যা, মানে নিচে নামার কোনো সময় আছে? বললো না, নিচে নামার কোনো সময় নেই, বাইক দিয়ে ছেড়ে দেওয়া হয়। তো যারা বাইকে করে আসছো তাদের জন্য এটা একটা ছোট আপডেট ছিল। আর আপাতত বেরিয়ে পড়লাম সকাল, এখন 6:50 বাজে। 4:30 থেকে ঘুম ভেঙে গেছিলো, ভেবেছিলাম আর্লি মর্নিং বেরোবো, তারপর ওয়েদারটা এত সুন্দর, নিচে নেমে গরম পাবো সেটা ভেবে ভাবলাম আরেকটু এনজয় করে নিই ওয়েদারটা। সব কিছু ঠিকঠাক আছে। তো এখন আমি যাবো ডেলো। আর যেদিন আমি এসেছিলাম এখানে, তো আসার পথে বৃষ্টির জন্য রাস্তাটা দেখাতে পারিনি, সেই রাস্তাটা একটু দেখাবো সিংটাম অবধি। বেশি কথা আর কি বলবো, শুধু দুঃখের সময় এখন নিচে নামতে হবে, গরমে পুড়তে হবে। দিব্যি ছিলাম কটা দিন, কি আর করা যাবে, এটাই তো জীবন। চলো পরে আবার একদিন হবে। এখন 4 কিলোমিটার নিচে নামবো, নিচে নেমে তারপর মেন রাস্তায় যখন উঠবো তখন আবার ভিডিওটা অন করব। তো এটা হচ্ছে মেন মঙ্গন বাজার, এই এরিয়াটা। আর এখান থেকে উঠেছিলাম আমি 4.5 কিলোমিটার উপরে, হেলিপ্যাডের কাছে হোমস্টেটা। বেশ সুন্দর শহরটা। আর সামনে গেলেই পেয়ে যাবেন মঙ্গনের পেট্রোল পাম্পটা। মঙ্গন মেন বাজারটা উপরে, আর এটা হচ্ছে পেট্রোল পাম্প। আর এই দিক দিয়ে এখন চলে যেতে হচ্ছে নর্থ সিকিমের বাকি জায়গাগুলো। সো বাই বাই মঙ্গন, মেবি ইন নিয়ার ফিউচার ইফ ইট ইজ পসিবল। তো এখন যাব টুয়ার্ডস ডেলো। এখান থেকে ডেলো মোটামুটি গুগল দেখাচ্ছিল ওপর থেকে 83 কিলোমিটারের মতো, টাইম লাগবে 3 ঘন্টা। ধীরে সুস্থে যাবো, আমার তো 4-4.5 ঘন্টা লেগে যাবে বলে মনে হয়। ডেলো থেকে খানিকক্ষণ টাইম স্পেন্ড করে দেন নামবো শিলিগুড়ি। আর একটু পর শুরু হবে যে রাস্তাটা আমি দেখাইনি, সেই রাস্তাটা। এমনি রাস্তাটা ভালো, তবে বৃষ্টির জন্য কয়েকটা জায়গায় কাজ চলছে, সেই জায়গাগুলো কিন্তু বৃষ্টির সময় বেশ হরিবল ফিল হচ্ছিল। এখন বৃষ্টি যেহেতু হয়নি, সুতরাং জায়গাটা অনেকটা নর্মাল লাগবে। আর কোয়াইট লাকি আমি, এই কারণে লাকি, আজকে যারা উপরে যাবে তাদের অবস্থা অত্যন্ত খারাপ, কারণ উপরে থান্ডারস্টর্মের সম্ভাবনা রয়েছে। আর মঙ্গনে দেখাচ্ছে দুপুর 12টার পর থেকে বৃষ্টি। তো বৃষ্টি মাথায় ঢোকার পর ফাইনালি কোনো বৃষ্টি পাইনি, এটা বিশাল আমার কপাল ভালো। অ্যান্ড দ্য বিউটিফুল সান। শুধু মনের ভেতর দুঃখ থাকছে বন্ধু, নিচে নেমে গরমে পুড়তে হবে, কি আর করা যাবে। ওই দিকটাতে মেঘ ফর্ম হয়েছে, নিচে তিস্তা থেকে মেঘগুলো উপরে উঠছে, উপর থেকে ভারী সুন্দর লাগছিল, কিন্তু এখান থেকে ভিজিবিলিটিটা পাওয়া যাচ্ছে না। ওই টার্নটা থেকে আশা করি দেখাতে পারবো আপনাদের। ওকে, লুক এট দ্য ভিউ। দাঁড়িয়ে যায়, এই হচ্ছে সেল, এই হচ্ছে ব্যাপার। নিচে তিস্তা বয়ে যাচ্ছে আর এখানে ক্লাউড ফর্ম করছে ছোট্ট ছোট্ট করে, ফাটাফাটি।
তিস্তার এই রূপটা দেখে এখন কেমন লাগছে। তো এই তিস্তার পাশ বয়ে বই আমি চলে যাব। আর একটু আগে যে রাস্তাগুলো দেখলেন, আগের দিন বৃষ্টিতে অন্ধকারে রাস্তাগুলো পেরিয়েছিলাম, এখন যখন আসছি তখন ভাবছি কী করে গিয়েছিলাম কে জানে বাবা, কারণ রাস্তাগুলো যখন বৃষ্টির জন্য আরও ভয়ঙ্কর হয়ে গেছিল। এই হলো তিস্তার রূপ। সামনে একটা জায়গায় আমি চা খাবো, একটা তাড়াহুড়ো আমার নেই আজকে। তো এখন থেকে রাস্তাটা বেশ ভালো। এই দিকচু যে জায়গাগুলো ক্রস করলাম সেটা অ্যাকচুয়ালি দিকচুর কাছে রাস্তাটা শুধু একটু খারাপ, বাকি রাস্তাটা মোটামুটি এরকমই সুন্দর রাস্তা। 1 ঘন্টা বাইকিং হয়ে গেছে। আর যখন আমি মাঙ্গান যাচ্ছিলাম রাত্রের দিকটাতে, তখন এখানে দাঁড়িয়ে চা খেয়েছিলাম। ফার্স্ট কন্টেন্ট সেটা আছে, এটা হচ্ছে লোয়ার সামদুং। তো এই জায়গাতে দাঁড়িয়ে একটু চাটা খাবো, একটু ম্যাগি খাবো, সকালে কিছু খাওয়া হয়নি। জায়গাটা বেশ মিষ্টি দেখতে, এই লোকেশনটা বেশ সুন্দর। দামরো ক্যাফে। তো ওখানে জল গরম হচ্ছে, এখানে কিছু সবজি রয়েছে, সুন্দর গাছপত্র রয়েছে। আর এখানে ছোট্ট পাড়া ছোট্ট ঝর্ণা, খুব কম জলযুক্ত। তো এখানে কোনো চা কফি খায়, বাইকটা এখন পর্যন্ত বেশ ভালোই সাথ দিচ্ছে। এই হচ্ছে ব্যাপার, আপাতত আপডেট। দিদি একটা ছোট্ট আপডেট দিদি, জাস্ট রংপুর ব্রিজটা ক্রস করেছি, একটা কল এলো। অ্যাকচুয়ালি আমার ডেলো যাওয়ার যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে প্যারাগ্লাইডিং করার। আর ফোনটা আসার পর আমার মুডটা গেল পুরোপুরি অফ হয়ে। যার সাথে যোগাযোগ করেছিলাম, আমার একটা বন্ধু আছে ওখানে পঞ্চায়েতে চাকরি করে, তার মাধ্যমে যোগাযোগ হয়েছিল। প্যারাগ্লাইডিং আজকে করার ইচ্ছে ছিল, সকাল সকাল এই জন্যই বেরোনো যে প্যারাগ্লাইডিং করে শিলিগুড়িতে থাকবো ময়ূকদার কাছে। তো ফোন এসে বলল আজকে ওয়েদারটা উপরে ঠিক না, তো প্যারাগ্লাইডিংটা আজকে না করাটাই বেটার হবে, কাল করুন। তো কাল কি করে পসিবল আমি নিজেও জানি না। কালকে আমাকে বাড়ি যেতে হবে, মানে 5-6 দিন, ম্যাক্সিমাম 5 দিন কি 6 দিন আমি বাড়ির বাইরে থাকি। তারপর আমাকে বাড়ি যেতে হয়, বিভিন্ন রেসপন্সিবিলিটি ব্যাপারগুলো থেকে থাকে। এই ছোট্ট উইন্ডোটার মধ্যে আমার পক্ষে আর একটা এক্সট্রা দিন ম্যানেজ করা পসিবল না। তো মুডটা বিচ্ছিরি রকমভাবে অফ হয়ে গেল, অফ। তো এখন জানি না কি করব, কারণ এখন প্রায় 9:30 বেজে গেছে। শিলিগুড়ি এখনও 76 কিলোমিটার, মানে শিলিগুড়ি ঢুকতে নিয়ার অ্যাবাউট 12টা বেজে যাবে। তারপর যদি আমি বাড়ি যাই, আমি যদি 10 ঘন্টাই হিসাব করি আসার মতো, তাহলে বাড়ি ঢুকবো রাত 12টা। আর ওই দিকে রাস্তার কন্ডিশন আপনারা দেখেছেন, তো ওই রাস্তাতে রাত 12টার সময় যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, আমি যাবও না ওই রাস্তাতে। তো শিলিগুড়িতেই স্টে করব, কিন্তু বিষয়টা হচ্ছে 12টার সময় ময়ূকদার বাড়িতে পৌঁছে আমি করবোটা কি, আমাকে নেক্সট কিছুটা ভাবতে হবে। আর সিরিয়াসলি আমার আর কিছু বলতে মন যাচ্ছে না, পুরোপুরি আমার মুডের 12টা বেজে গেছে। তখন চুপচাপ করে শিলিগুড়ি অবধি তো যাই। আর যত নিচের দিকে নামছি গরম করছে, ওপরে দিব্যি ছিলাম 18 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, আর এখন নিচে গিয়ে তো তন্দুর হতেই হবে। তো এই ছিল একটা মুড অফ করা আপডেট। তো দেখা যাক, শিলিগুড়ি পৌঁছাই। মাঝখানে আর ভিডিও করব না, দেখানোর মতো কিছু নেই, ডিটুর কিছু করব না, আর কিছু ভালো লাগছে না। শিলিগুড়িতে যাই, ময়ূকদার বাড়ি পৌঁছাই, তারপর নেক্সট কি করা যেতে পারে সেটা ফিগার আউট করি। সেবক ঢুকছি, পাহাড়কে এবার
টাটা করার সময় চলে এসছে। মনটা একটু খারাপ লাগছে, কি করব, কিছু করার নেই, বাড়িও তো যেতে হবে। আর লাস্ট গ্লিমস অফ হিল দু চোখ পরে দেখে নি, আর ক্যামেরাটা করবো এখন অফ। কি আর বলবো, এই লাস্ট ভিউটা একটু প্রাণ ভরে দেখে নি। শিলিগুড়ি এখান থেকে 32 কিলোমিটার, এখনো বেশ কিছুটা যেতে হবে আমাকে। আর সেবক মাত্র 5 কিলোমিটার, আমি ভুল বলে ফেলেছিলাম, সেবক ঢুকছি আর কি। হ্যাঁ, ওই একই ব্যাপার হলো, সেবক ঢুকছি আর 5 কিলোমিটার এখনও যাব। শিলিগুড়িতে এখন বিশাল কাজ চলছে, মানে এই ফ্লাইওভারটা ও মাথা থেকে তুলে একদম এ মাথায় নামিয়ে দেবে। তার মানে শহরের ভেতরে জ্যামে আপনাকে পড়তে হবে না, কিন্তু এটার জন্য এখন যাতায়াত করাটা কিন্তু বেশ টাফ, মানে মারাত্মক জ্যাম হচ্ছে। সেই তিস্তা বাজার থেকে জ্যামে আসছি, কখন তিস্তা বাজার পৌঁছেছি এখনও জ্যামে আটকে যাচ্ছি। আর এই রোদে ভেতরে জামাটা পুরো ভিজে গেছে। তো এখান থেকে এখনো ময়ূকদার বাড়ি দেখাচ্ছে 7.2 কিলোমিটার। তো ময়ূকদের বাড়ি পৌঁছে আগে একটা স্নান করে নেবো, কারণ শরীর টানছে না বস। ফাইনালি ময়ূকদা, ওয়েলকাম হোম। ওয়েলকাম। চলো গাড়ি কোথায় রাখবো? গাড়ি ভেতরে ঢুকবো, কারণ আছে তোমাকে পরে বলছি। আমি আগে সারাদিন নাও থাকতে পারি বলছি। আপডেট দিচ্ছি উপরে গিয়ে আপডেট দিচ্ছি। চলো বাইক ঢুকিয়ে দিচ্ছি তাহলে। মাথার ভেতরে অনেক কিছু চলছে, বলছিলাম না। এখন মহিকদাকে এখানে পটাতে হবে, নাহলে আমার উপর ভারী রাগ করবে। আমি বলেছিলাম আজকে থাকবো, মাথার ভেতরে অনেক কিছু চলছে, দেখা যাক। এখানে নাকি ও মহিকদা, এখানে রেখে দিচ্ছি, তুলে দেবো। বাইক বাম্পার বাইক। তো আমাদের দুপুরে খাওয়া চলে এসেছে বিরিয়ানি, আর ময়ূকদার ঘরে বসে এখন আমরা খাবো আর একটু গল্প করবো। আর অনেক পুরনো গল্প। আমার সঙ্গে ময়ূকদার পরিচয় হয়েছিল একটা বাজাজের ইভেন্টে, প্রায় 1.5 বছর আগে। 1.5 বছর ধরে আমাদের সঙ্গে যোগাযোগ গল্প। ফাইনালি আজকে আমরা শিলিগুড়িতে ময়ূকদা কর্মসূত্রে থাকছে এখন, তো সেই জন্য শিলিগুড়িতে যখন ফিরছি তখন শিলিগুড়িতে ময়ূকদের সঙ্গে একবার দেখা করতেই হতো, নাহলে ধরে ঠেঙাতো। বডি বিল্ডিং করে, জিম টিম করে, মার যদি পরে। আমার প্রেফারেন্স শিলিগুড়িতেই থাকার, কারণ আমি ওকে বারবার বলি যে শিলিগুড়িতে এসে এখানে স্টে করে তারপরে পাহাড়ে ঘোরার মজা আলাদা। ফাইনালি ও একাকেই চলে এসেছে এতটা জার্নি করে, দ্যাট ইজ এ চ্যালেঞ্জ। আর ফাইনালি আমরা আমি এক্সপেক্টও করিনি ওর সঙ্গে এইভাবে আবার দেখা হবে, আর ও আমার এখানে এসে একসাথে বসে আমরা লাঞ্চ করবো। তো যে জিনিসটা বলার আর কি, মানে ময়ূর তো দুটো চ্যানেল আছে, একটা বাইকের রিভিউ করে, ওটা হিন্দিতে করে, আর আরেকটা চ্যানেল খুব স্পেশাল চ্যানেল, সেটা হচ্ছে তোমার চ্যানেলটা না মেট্রো লাইভ ফর ইউ। তো ময়ূর শিলিগুড়িতে কর্মসূত্রে থাকছে, আর আশেপাশে যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোকে ভীষণ ভালোভাবে কভার করছে। যারা দেখছেন তবে প্লিজ বলবো, আমি ডেসক্রিপশন বক্সে ময়ূরদার চ্যানেলের ডিটেলসটাও দিয়ে দেবো, মেট্রো লাইভ ব্লগ ফর ইউ। সেখানে মানে বড় বড় ইউটিউবার তো অনেক আছে, কিন্তু ময়ূরদা যেভাবে সুন্দর করে প্রত্যেকটা জায়গাকে দেখায়, সেটা আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে। এবং সত্যি করেই ময়ূরদা খুব ভালোভাবে কাজগুলো করে। আমাকে ময়ূরদা বলছিল যে কালকে ইয়ালপাম যাবে, তো আমাকে কালকে বাড়ি যেতেই হবে, তো একাই ময়ূরদা যাবে। তো সেই চ্যানেল মানে সেই কন্টেন্টটা দেখবেন অবশ্যই। অ্যালবামে গিয়ে ময়ূরদা যে ভিডিওগুলো করবে সেটা অ্যামেজিং হবে আমি জানি, কারণ ময়ূরদা চ্যানেলটা আমি অলরেডি দেখেছি, ময়ূরদা চ্যানেলটাকে ফলো করি। ভীষণ সুন্দর ট্রাভেলিং ব্লগগুলো করে, আর বৌদি থাকে, বৌদি এই মুহূর্তে নেই। তো মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি ডিসক্রিপশন বক্সে ময়ূরদা চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। তো এই ছিল একটা ব্যাপার। ময়ূরদা আমার একটু রেগে আছে, কারণ আমাকে বলেছিল ভাই আজকে তুই থেকে যা। প্ল্যানিংটা ছিল এটাই যে রাত্রেবেলা অনেক শিলিগুড়ির মতো অনেক নতুন জায়গা সেগুলো এক্সপ্লোর করার, কিন্তু টাইম ইজ ভেরি লিমিটেড। আমার ব্যাপারটা হচ্ছে কালকে আমি যাবো বাড়ি, তো আমি প্ল্যানটা চেঞ্জ করে ফেলেছি। এই কারণে আমি কিছু না, মাথাটা তো কিছু চলছে, মধ্যে আমাকে ধরে ঠেঙানি করি আর কি, যে আমি এখান থেকে বেরিয়ে যাবো মালদাতে, আমার একটা কলিগ থেকে তার বাড়িতে থাকবো, তারপর আর কালকে ভোরবেলায় বেরিয়ে বর্ধমান চলে যাবো। কারণ এখান থেকে যদি জার্নি শুরু করি শিলিগুড়ি থেকে,
সেটা ভীষণ হেক্টিক হবে। বর্ধমানের দিকে যা টেম্পারেচার, আমি যদি এখান থেকে আর্লি মর্নিং বেরোই তারপরও বর্ধমানের পুরো 3টে বেজে যাবে। তো আমি ওই রিস্কে নেবো না, আপাতত দুজনে গল্প করতে করতে জমিয়ে খাবো, খেয়ে আরও গল্প করবো। তো এখান থেকে 4টে সাড়ে 4টার সময় আমি বেরিয়ে পড়বো, তারপর রাস্তা থেকে বাকি আপডেটটা তো দিচ্ছে। তো এই হলো ব্যাপার। তো খাবার শুরু করা যায়। তো শিলিগুড়ি থেকে এবার বেরোবো। ময়ূকদা রয়েছে, ভীষণ রাগারাগি করছে আমার উপর যে কেন তুই যাচ্ছিস, কিছু করার নেই। তো ময়ূকদা কিছুটা আমাকে এগিয়ে দিচ্ছে, তারপর যাচ্ছি টুয়ার্ডস বাড়ির দিকে। ওই ঘন্টা দুটো জিরিয়ে নিলাম আর কি, হেক্টিক হয়ে যাচ্ছিলো তো, চান টান করে একটু ফ্রেশ ট্রেশ লাগছে, একটু খাওয়া দাওয়া করলাম, দিয়ে এবার বেরোচ্ছি। কারণ একা যাচ্ছি তো, রাতে বাইক চালানোর রিস্কটা নেবো না। ভয়ের কিছু নেই, কিন্তু বাইকে যদি কিছু প্রবলেম হয় তখন একা বাইক সামলাবো না, মেকানিক ডাকবো, এটা খুব চাপের ব্যাপার লাগে। আর রাতের জার্নিটা এমনি খুব একটা ঠিক না আর কি। টাটা। তুমি গো। বাইরে বেরিয়ে চেনা জানা লোকের সাথে দেখা হলে, বন্ধু বান্ধবের সাথে দেখা হলে ভালোই লাগে। যাই হোক, ময়ূকদা বারবার বলছিল মেবি থাকলে হয়তো ভালো হতো, কিন্তু ওই যে আমার উইন্ডোটা ক্লোজ হচ্ছে, আমাকে বাড়ি ফিরতে হবে। বাইরে বেশি দিন থাকলে আমার বাড়ির লোকেদের খুব টেনশন হয়, কষ্ট হয়, সেম আমারও হয়। সুতরাং তাদের ছেড়ে বেশি দিন আমি বাইরে থাকতে পারি না। তাও 3-4 দিন মোর দেন এনাফ আমার কাছে। কারণ আমি যে ট্রিপটা করলাম, যে কোনো সুস্থ স্বাভাবিক লোক এই ট্রিপটা করতে 6 দিন নিত। 27 তারিখে এসছি, 28, 29, আজকে 30 তারিখ। নর্থ সিকিম কমপ্লিট করে, মানে লাচুংটা তো হলো, লাচেনটা হয়নি। যাই হোক, একটা দিক কমপ্লিট করে এখন যাচ্ছি আমি টুয়ার্ডস বাড়ির দিকে। তো আপাতত সামনের দিকে এগোই। শিলিগুড়ি বেরোনোর পর এই সেম রাস্তায় আমি এসেছি, সেই রাস্তাটা আপনারা দেখেছেন। সো সেম রাস্তা দেখে আর বোর করবো না, কিছু ক্লিপস তুলে নেব, সিনেম্যাটিকের মাধ্যমে আপনাদের সাথে দেখিয়ে দেবো। আর কি, এবার সুস্থভাবে বাড়ি পৌঁছাতে পারলেই হয়। মায়াবন রিসর্ট মালদাতে, আর এটা হচ্ছে রিসর্টটা। আর ওয়েট করছিলাম এই ভদ্রলোকের জন্য, মুশারফ আমার কলিগ, ওর বাড়ি এখানে। তো ওর সাথে দেখা করার জন্য এখানে ওয়েট করেছিলাম। সকাল থেকে বেরিয়েছি, কত ছেড়া তক্ষণে এলো, পাথর আর ধুলো আর বালি শুধু গুছিয়ে শেষ। ব্যবসাদারদের ওরকমই হয়। চলো চলো টাটা, আসছি। আবার কি অনেকটা লম্বা রেস্ট হয়ে গেল মুশারফের বাড়িতে। এটা হচ্ছে ওদের গ্রাম, ওদের এখানে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আছে, বাংলাদেশে পাথর সাপ্লাই করে, আম বাগান আছে, বিশাল ব্যাপার স্যাপার। তো আমাকে বারবার বলছিল থেকে যাও দুজয়দা, বর্ডার নিয়ে যাব, আম বাগান দেখাবো। আমার আর থাকা যাবে না, শুধু একটাই ব্যাপার, মন চলো নিজ নিকেতনে। দ্যাটস দ্য থিং। এখন গাড়িটাকে ফুয়েল আপ করবো, হাফ ট্যাঙ্ক দেখাচ্ছে। আর গোপ্রোর ব্যাটারিটাকে চেঞ্জ করে দিয়েছি, কিন্তু মেমোরিটা কেন না ফুল দেখাচ্ছে। কালকে একটা গন্ডগোল করে ফেলেছিলাম, শিলিগুড়ি থেকে বেরোনোর সময় অন করে অফ করতে ভুলে গেছিলাম। তো তার জন্য একটা 34 মিনিটের রেকর্ডিং হয়ে গেছে। এরা মুশারফের দাদা যাচ্ছে। দাদা টাটা।
তো বাইপাসে উঠি, পেট্রোলটা ভরি, আর রাস্তাটা কি নেব না নেব যেতে যেতে পরে বলছি। বিখ্যাত আমের বাগান, ছোট ছোট আমগুলো ধরে আছে, আমগুলো বেশি বড় হয়নি, এখনো সময় লাগবে। তো এই রাস্তাটা কি পুরোটাই এরকম আম বাগানে ভর্তি। এত সুন্দর সকালে, আহারে, আই হোপ কারো কিছু হয়নি। তো মোরগ্রাম পৌঁছে গেলাম। ডান দিকে যদি আমি মনে করি যে রাস্তা দিয়েছিলাম সেই রাস্তা দিয়ে যেতে পারি, আর না হলে আমি যেতে পারি নলহাটি হয়ে ঘুরে ঘুরে। তো দুটো রাস্তার কোনোটাই আমি চুজ করলাম না, আমি যাব সোজা, মানে এটা অ্যাকচুয়ালি নলহাটি যাওয়ারই রাস্তা, রামপুরহাট নলহাটি হয়ে যাওয়ার রাস্তা। তো ওই দিক দিয়ে আমি গেলাম না, আমি যাব এখন সোজা বহরমপুর বাইপাস ধরবো। রাস্তাটা একটু ঘুরে ঘুরে হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা ঘুরেই হওয়ার পরেও মানে মোটামুটি আমি যে রাস্তা দিয়ে এসেছিলাম সেটার থেকে 30-35 কিলোমিটার নিয়ারলি বেশি হচ্ছে, কিন্তু টাইমটা সে একই লাগছে। আর আমি আসার সময় বলেছিলাম ওই রাস্তা দিয়ে আমি আসবো না, ওরা বিচ্ছিরি বাজে অবস্থায় রয়েছে। এই রাস্তাটা খারাপ না, তবে সারাগাছি অবধি ডাবল লেন ছিল, সারাগাছি বাজারের পর থেকে এটা সিঙ্গেল লেন। তো সিঙ্গেল লেন হওয়াতে এটা হবে স্পিডটা ভীষণ কমে যাবে, তবে কোমর, গাড়ির সাসপেনশন এইগুলো বেঁচে যাবে। এখন দেখি আস্তে আস্তে এগুই। কাটোয়াতে যাব, কাটোয়াতে আমার একটা বন্ধু আছে পরাগ, ওর আবার ইলেকশন ডিউটি এসছে, দেখি হাততালি যদি দেখা করা যায়। তো একটা আপডেট, ওই সারাগাছি থেকে কিছুটা রাস্তায় শুধু সিঙ্গেল লেন, তারপর আবার এখানে সুন্দর ডাবল লেন হয়ে গেল। আর ডাবল লেন হয়ে যাওয়া মানে রান রান অ্যান্ড রান। তো কাটোয়া ঢুকে গেছি, ওপরটা কাটোয়া, এটা দেবগ্রাম দিয়ে ঢুকলাম, বল্লভপুর ঘাট। বিষয়টা হচ্ছে রাস্তাটা ভালো, নিঃসন্দেহে রাস্তাটা ভালো, মানে ঘুর হচ্ছে, তবে আপনার খুব একটা অসুবিধা হবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে ঘাট যতক্ষণ ওপেন থাকবে একমাত্র ততক্ষণ পর্যন্তই আপনি এই রাস্তাটাকে অ্যাক্সেস করতে পারবেন। ঘাট ক্লোজ হয়ে গেলে এই রাস্তাটা কিন্তু অ্যাক্সেস করার কোনো উপায় নেই। সো একটা লিমিটেশন চলে এলো, তাই না? আর বেশ মজাদার এক্সপিরিয়েন্স হতে চলেছে, একটু ভয়ও লাগে, অভ্যাস নেই তো। হবে গো, ওই দিকটা দিয়ে কাটোয়া শহরের ভেতরে চলে এসেছি। আর ওই যে মক্কেলকে দেখছেন সামনে, রয়্যাল এনফিল্ড নিয়ে যাচ্ছে, হচ্ছে পরাগ। আমরা একসাথে পড়াশোনা করেছিলাম, তো এখানে যখন এসেছি পুরনো বন্ধুর সঙ্গে দেখা না করলে হয়। বাকি ডিটেলসটা দেবো, নতুন হিমালয়ান কিনেছে, প্রচুর রাইড করে ও, ওর কিছু বন্ধু বান্ধব আসছে, খানিক্ষণ এখানে দাঁড়িয়ে চাটা খাবো, জমিয়ে গপ্প টপ্প করবো, তারপর আবার বাড়ির দিকে যাব। এখন পরাগের হিমালয়ান নিয়ে কাটোয়া শহরের ভেতর দিয়ে যাচ্ছি, ফিলটাই আলাদা, রাইডিং পোস্টারটা এত সুন্দর। পরাগদের সঙ্গে দেখা হলো, পরাগরা বেরিয়ে গেল, কাটোয়া বাইপাসটা আমাকে ধরিয়ে দিল। এরপর যাব
টুয়ার্ডস বাড়ি। আর একটা ছোট আপডেট দিতে একটা জিনিস আমি বলতে, আমার বড়টা ভুল হয়েছিল, অ্যাকচুয়ালি আমি জানতাম না, যেটা হচ্ছে কাটোয়া থেকে আপনি যখন তখন আসতে পারেন দেবগ্রাম হয়ে, সারা রাতের জন্য ফেরিটা খোলা। তো বাড়ি পৌঁছে গেলাম, এখন ঘড়িতে পাচ্ছে সকাল 10:30 থেকে একটু বেশি। ও বেশ ট্রিপটা হলো। 27 তারিখ থেকে বেরিয়েছি, 27 তারিখ 3:12 বেরিয়েছি ভোর, আর আজকে 1 তারিখ 10:30 সময় সকাল বাড়ি ফিরছি। টোটাল ডিস্টেন্স এখন অবধি কভার হয়েছে, একটু আগে আমি দেখে নিয়েছি, 1570 কিলোমিটার। এখান থেকে আমার বাড়ি এখনো 3 কিলোমিটার দূরে, আর আমার গাড়ি ওভারঅল মাইলেজ দিয়েছে 36.4 কিলোমিটার। আর হিসাবটা করছিলাম, পুরোপুরি হিসাবটা করা হয়নি, তবে রাফ এস্টিমেশন যারা বলছে পারমিট, থাকা খাওয়া আর গাড়ির তেল যেটা সব থেকে বেশি গেছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে 11,000 রুপিসের মধ্যে এই জমজমাটি ট্রিপটা কমপ্লিট হয়ে গেল। আর গরম তো বস ভালোই পড়ে গেছে, আর এখানে এই কন্টেন্টটাকে আমি শেষ করব, কারণ আর টেনে লাভ নেই। আমিও ভীষণ টায়ার্ড, আমার গোপ্রো ভীষণ টায়ার্ড। আপনাদের এই কন্টেন্টটা কেমন লাগলো, এই পুরো এপিসোডগুলো কেমন লাগলো, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কারণ আপনাদের এই কমেন্টগুলো আমাকে কিন্তু ভীষণ রকম মোটিভেট করে এই ধরনের কন্টেন্টগুলো ক্রিয়েট করতে। তো আবার নেক্সট বাইক বা 4 হুইলারের রিভিউ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। এখন ট্রিপ আপাতত কিছু প্ল্যান করা নেই, আর মেবি এখন বাইক ট্রিপ পসিবলও না। তো খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আমার সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই বাই।